গতবারে 59 ছিল কিন্তু। সুতরাং শেষ 13টা বল যদি বলি 13টা বল থেকে 10টা রান করতে পেরেছে পাকিস্তান। তো বাউন্ডারি কিন্তু আসেনি আমরা পানি বিরতির পরে আসার পর থেকে। সুতরাং রান কিন্তু আটকে দিয়েছে। يأتي الهدف الثالث ويسجل الرابع عفوا والثالث الشخصي لمصلحة هذا الرجل. ليلة الوداع ليلة الوداع ليلة الوداع هنا بأجمل صورة ليلة الإبداع هنا بالنسبة لمعتوق سادة الكرام عمر খুবই شعبان সহজে বাবর আজম তিনি কিন্তু কোনো ওভারকিক করার চেষ্টা করেন জানেন কিছুটা চাপ সৃষ্টি হচ্ছে জানেন রান কম হচ্ছে কিন্তু রিকোয়ার্ড রান রেটটাও কিন্তু 6 এর অনেক নিচে সুতরাং পাকিস্তানের এখনো কিন্তু ليوناردو شاهين নিয়ন্ত্রণে রয়েছে ومعتوق يترك الميدان. الآن عادي أرضى أنه يترك أرضية الملعب معتوق حتى لا يتعب ومسجل هاتريك. سووا له يعني هو سووا له ممر شرفي قبل البداية ها من قبل لاعبين منتخب لبنان. الآن يوجه الأسطورة ويترك الملاعب ولا ندري ما هو المستقبل إلا أنه بصمة تترك بشكل كبير على مستوى المنتخب اللبناني. ليلة الإبداع وليلة الوداع لا تسموها الوداع إن عنونتم بالصحف فهي ليلة الإبداع هي ليلة شبابية معتوق وكأنما ازدهر وعاد إلى شبابه مرة أخرى وقال وإن ودعت الملاعب فسأودع بمستوى كنتم قد شاهدتموني فيه من قبل بعز المستوى بأبهى المستوى وبظهور كبير كان في أرضية الملعب. وداعا يا معتوق وداعا يا جميل وداعا يا أبو علي وداعا يا حسن. نعم كفيت ووفيت وكنت كبيرا ورائعا وقدمت الكثير وأعتقد لو كان بوسعك أن تبذل كل ما تملك بل تبذل ما لم لا تملك من أجل المنتخب ستبذل. نعم كل ما تملك من أجل المنتخب وأعتقد لم تدخر مجهودا ولم تبخل بمجهود على منتخب لبنان وبالتالي حان موعد الوداع. وهذه كرة القدم فترة أنت في مستطيلها وفترة قد تكون إداريا فيها وفترة قد تكون مدربا من خلالها وفترة تبتعد وتصبح مشجعا لأن الشعار دائما ما يقف خلف الكثيرين إن كانوا بالمدرجات وإن كانوا بالمنطقة الفنية وإن كانوا في المستطيل الأخضر. هكذا نحن مع كرة القدم ولا يترك كرة القدم وإن يعني ৭৬ উইকেটে ৪২ বল থেকে করতে হবে এখনো পর্যন্ত ৩১টি রান। এই ৩১টি রান বা বল আর রানে যে পার্থক্য এটি দেখে একেবারে ভাববার কোনো উপায় নেই যে পাকিস্তান সহজেই এই ম্যাচটি জয় লাভ করবে। আবারও উইকেট ছেড়ে বেরিয়ে এসেছেন ব্যাটার, রান পাচ্ছেন তবে যে কোনো সময় বিপদও কিন্তু ঘটতে পারে। ম্যাচ পুরোপুরি সেট হওয়া আছে। বাবর আজম এবং রিজওয়ান আমার মনে হয় না তুষারের কথার সাথে খুব একটা একমত হবেন। তারা বলবেন যে আমরা তো ঝুঁকিই নেব না, সুতরাং আউট হব কিভাবে। আবারও বেরিয়ে এসেছেন এক্ষেত্রে রিজওয়ান। বেরিয়ে আসলে দুটো শটেই আগের শট বাবর খেলেছেন, এবার রিজওয়ান বেরিয়ে আসলেও কেউ কিন্তু ক্রস ব্যাটেড কোনো শট খেলছেন না, সোজা ব্যাটেই খেলছেন। অন সাইডে খেলেছেন। তবে এক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই সাজ্জাদ, কোনো কারণে যদি অফ স্টাম্পের অনেক বাইরে বল করতে পারেন বোলার তাহলে কিন্তু বিপদ হতেও পারে। হতে পারে, তবে টার্নটা কিন্তু ওভাবে দেখছি না এখন। আর আগের দুই বলে উইকেট ছেড়ে বেরিয়ে আসার জন্য আবারও যদি দেখি আবারও উইকেট ছেড়ে বেরিয়ে এসেছেন। আপনি দেখুন আগের দুই বলে উইকেট ছেড়ে বেরিয়ে আসার পরে
সাদ বিন জাফর তিনি কিন্তু শর্টিশ লেংথে বল করেছেন, ইজি সিঙ্গেল। বাবর আজম এই বলটাতে তিনি আবারও জানেন আগের বল যেহেতু শর্ট দিয়েছেন এখন ফুলার লেংথেই হবে, তিনি অপেক্ষা করছিলেন লাইনটা দেখার জন্য। যখন দেখলেন অফ স্টাম্পের বাইরে তখন কিন্তু হালকা একটু বাইরের দিকে এসে তিনি কিন্তু এক্সট্রা কাভার দিয়ে খেললেন। এটাই কিন্তু অভিজ্ঞতার দাম, এটাই কিন্তু পাকিস্তানকে এগিয়ে দিচ্ছে এই মুহূর্তে। এবারে পিক করেছেন দারুণ, তবে ওখানে কাউকনের একজন ফিল্ডার আছেন, ভালো ফিল্ডিং করেছেন। কটি রান হয়? 2টি রান হয়েছে, রিজওয়ান 2টি রান নিয়েছেন। প্লেইং উইথ দ্য ফিল্ড, প্লেইং উইথ দ্য মাইন্ড অফ দ্য বোলার সাদ বিন জাফর খুব জলদি কিন্তু তাকে পিক করছেন। লাইন এবং লেংথ, আবারও কিন্তু একটুখানি লেংথটা টেনে দিয়েছিলেন, লাইনটাতেও ভুল করেছেন। ভেরি গুড ফিল্ডিং এফোর্ট বলতেই হবে, 4টা রান বাঁচিয়ে দিয়েছেন তিনি। এক্সিলেন্ট, এই ধরনের ফিল্ড এফোর্ট বোলারদের মনোবলটাকে বাড়িয়ে দেবে। আবারও বেরিয়ে এসছেন, তবে এ বল থেকে কোনো রান পাবেন না। আমার কাছে মনে হয় স্টাম্প টু স্টাম্প বল করাটা খুব একটা ভালো কিছু হচ্ছে না। 14 ওভার শেষে 81 1 উইকেটে পাকিস্তান। অনেক বছর তো চেষ্টা করলাম ভাই, এখন অবস্থা এতই টক্সিক, মন আশাই দিচ্ছে না। এই যে কি ড্যাম্প, আপনার মতো অনেকেই ড্যাম্পের সাথে টক্সিক রিলেশনে ভুগছেন, যে কারণে হতে পারে হাঁচি, কাশি, শ্বাসকষ্ট সহ নানা রকম স্বাস্থ্য ঝুঁকি। তাই আর নয়, ড্যাম্প ওয়ালের সাথে টক্সিক রিলেশন। বার্জার মিস্টার এক্সপার্ট ড্যাম্প গার্ডই সঠিক সলিউশন। টি-20 বিশ্বকাপ শুধুমাত্র বাঙালিকে 30% সাশ্রয়। তোমাদের বিকাশ আছে? জন্ম সনদ? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। রেড হোয়াট আ শট! তবে এখানে কোনো বিপদ ঘটেনি। বিপদ হতে পারত, বারবার বেরিয়ে এসে খেলাটা কিন্তু সহজ নয়। আজকে এলিগার ভালো বল করছেন এবং ইনফর্ম বোলারের বিপক্ষে যিনি যথেষ্ট ভেরিয়েশন আনতে পারেন, এই ভেরিয়েশন আনার যেই দক্ষতা, সেই দক্ষ সম্পন্ন বলারের বিপক্ষে আপনি একই ধরনের স্ট্র্যাটেজি নিতে পারেন না। একটুখানি বাড়তি বাউন্সও ছিল কিন্তু এই বলটাতে, যেটা কাঠিন্য বাড়িয়ে দিয়েছে শটটার। এবারে স্লটে পেয়েছেন, শট করেছেন, ভালো ফিল্ডিং হয়নি, স্লপি ফিল্ডিং, 2টি রান তো হবেই। ডাইভিং এফোর্ট ছিল ফিল্ডারের কাছ থেকে, হাফ স্টপ ছিল তার কাছ থেকে, ওই হালকা একটু হাত লাগাতে পেরেছিলেন। ফুলার লেংথে পেয়ে গিয়েছিলেন। ফুল টস, বাবর আজম হতাশ হবেন যেটা তিনি বাউন্ডারিতে পরিণত করতে পারেননি। ভালো একটা এফোর্ট ছিল, 2টো রান বাঁচিয়ে দিয়েছেন তিনি। তবে আটকাতে পারলে ফারগাত সিং অবশ্যই তিনি আরও খুশি হতে পারতেন। 34 বল থেকে 24 রান প্রয়োজন। এই দুইজন খেলোয়াড় বাবর এবং রিজওয়ান, তারা চাইবেন তারাই শেষ করে আসতে ম্যাচটা। এবারে অন সাইডে পুল করবার চেষ্টা, ব্যাটে বলে হয়নি এবং প্লেড অন হলেও হতে পারে, কিন্তু ব্যাটার যদি বারবার আপনি একই ধরনের স্ট্র্যাটেজি ফলো করেন, আমি এক কথা অনেকবার বলেছি সাজ্জাদ, দুর্ঘটনা কি ঘটতেও পারে। তবে বাবর এবং রিজওয়ান ওই পায়ের ব্যবহারটা করে কিন্তু বোলারদের ছন্দটা পতন করিয়ে দিচ্ছেন। আমরা এখন যা দেখতে পাচ্ছি যে ওই ইন্টেন্টটা কিন্তু গুরুত্বপূর্ণ, এবং তারা জানেন অভিজ্ঞতার ভারে অনেকটাই এগিয়ে রয়েছেন কানাডার খেলোয়াড়দের কাছ থেকে, এবং সেই জায়গাতেই ওই মানসিক দিক থেকে একটু খেলা করে নিতে চাচ্ছেন তারা। শুধু তাই নয়, উইকেট রয়েছে হাতে এবং আউট। অফ স্টাম্পের বাইরের বল, স্লোয়ার ডেলিভারি, লেট কাট করবার চেষ্টা করেছিলেন ব্যাটার, ব্যাটের একেবারে কানায় লেগে সরাসরি চলে যায় উইকেট রক্ষকের হাতে, উইকেটের পতন। বাবর আজম ভারতের বিরুদ্ধেও কিন্তু একইভাবে একদম থার্ড ম্যানের দিকে ড্যাব করতে গিয়ে ধরা পড়েছিলেন স্লিপে। এবার উইকেট রক্ষকের হাতে। একদম মজার ব্যাপার হচ্ছে যে ঠিক এজও হয়নি, ফেস অফ দ্য ব্যাটে। ভেরি গুড ক্যাচ উইকেট রক্ষকের হাতে, এবং হেলিগার তার দ্বিতীয় উইকেটটা তুলে নিলেন। বলছিলাম
স্লোয়ার বলের উপর নির্ভর করে থাকেন। আনইভেন বাউন্সটা আরও কঠিন করে দিচ্ছে ব্যাটারদের কাজ। বাবর আজম 33 রান করে ফিরে যাচ্ছেন, 1টা 4 1টা 6 হাঁকিয়েছেন, 83 2 উইকেটে পাকিস্তান। মা, তোমার ঈদের দিনটা সহজ করে দিলাম। বিরিয়ানি ভালোবাসে এমন প্রতিটি পরিবারের ঈদ আনন্দ শতভাগ সার্থক করতেই রাঁধুনি বিরিয়ানি, কাচ্চি ও হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। অনেক বছর তো চেষ্টা করলাম ভাই, এখন অবস্থা এতই টক্সিক, মন আর সায় দিচ্ছে না। এই যে দেখেন কি ড্যাম্প। আপনার মতো অনেকেই ড্যাম্পের সাথে টক্সিক রিলেশনে ভুগছেন, যে কারণে হতে পারে হাঁচি, কাশি, শ্বাসকষ্ট সহ নানা রকম স্বাস্থ্য ঝুঁকি। তাই আর নয়, ড্যাম্প ওয়ালের সাথে টক্সিক রিলেশন। বার্জার মিস্টার এক্সপার্ট ড্যাম্প গার্ডই সঠিক সলিউশন। এই তাদের ব্যাটিং স্তম্ভ যাকে বলা হয়, বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার বাবর আজম, তিনি আউট হয়ে গেছেন। যদিও রিজওয়ান রয়েছেন, রিজওয়ানের একটি দারুণ দিক, সে কথায় আসবো। 83 ইনিংসে নতুন ব্যাটার ফকর জামান 1839 রান করেছেন, 11টি 50 রয়েছে স্ট্রাইক রেট। নেহাত মন্দ নয়, 133। ফখরুজ্জামান যখন আসছিলেন, রিজওয়ান তাকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করছিলেন, উইকেটের ধরন, উইকেটের আচরণ। ফখর কতটুকু কানে দেবেন সেটা, ন্যাচারালি অ্যাটাকিং ক্রিকেটটা খেলতে পছন্দ করেন। দারুণ বল, অফ স্টাম্পের বাইরে, স্লিপ ফিরিয়ে আনা হয়েছে হেলিগারের জন্য। সফট হ্যান্ডে পুশ করে দিয়েছেন। উইকেটটা যদি দেখি, একটুখানি বাইরের দিকে বেরিয়ে যাচ্ছিল, শেপড অ্যাওয়ে, দুঃখিত, শেপড ইন। বলের লাইনটা ধরে সেখানে খেলতে চেয়েছিলেন বাবর আজম, যেহেতু ভেতরের দিকে বলটা আসছিল, ওই জায়গাতেই পরাস্ত হয়েছিলেন এবং ব্যাটের ফেইসে লেগে যেভাবে তিনি গাইড করতে চেয়েছিলেন থার্ড ম্যানের দিকে, শেষ পর্যন্ত যেহেতু রুমটা পাননি, তার শরীরের ভেতরে আসছিল বলটা। হতাশ। নিচু হচ্ছে বল হেলিগারের, একেবারে রুম দিচ্ছেন না ব্যাটারকে। আরও একটি রান হয়েছে 15 ওভার শেষে 85, 2 উইকেটে পাকিস্তান। কেউ যদি কোক চানাচুর সিঙ্গারা নিয়ে আসতো। অর্ডার করো 1 2 3 এরই তো ব্যাপার। সিলেক্ট করো, অ্যাড করো, অর্ডার প্লেস করো। খেলার সময় যা খুশি খেতে অর্ডার প্লিজ। রংটা কিন্তু রাইট হয়েছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। 22 রান দরকার, হাতে 30টা বল। যথেষ্ট সহজ হয়ে গেছে ম্যাচটা মনে হচ্ছে, কিন্তু গতদিন অবশ্য বাংলাদেশের জন্য অনেকটা সহজ হয়েও সেই ম্যাচটা বাংলাদেশ হেরেছিল। কমবক্সে সোহানা সিরাজ যুক্ত হচ্ছে এই মুহূর্তে সবার সাথে, এবং কানাডার বোলিংয়ে আবার কে যুক্ত হলেন? ও, দ্যাট নেম, দ্যাট গাই, বাবর, যার এগেনস্টে আসলে বড় সড়ো একটা ছক্কা মেরে শুরুটা করেছিলেন, সেই এগ্রেসিভ ব্যাটিংয়ে। জুনায়েদ সিদ্দিকীর কথা বলছি। আবারও একটা ছক্কা তারই বিপক্ষে। ওহ মাই গড, দ্যাট ইজ রিজওয়ান। দেখে শুনে ক্যালকুলেটিভ শট, তবে বোলারকে টার্গেট যে করা হয় যখন ম্যাচ শুরু হয় তার আগে টিম ম্যানেজমেন্ট অনেক কিছু চিন্তা করেন, একটা ওয়ে বের করেন, গেম স্ট্র্যাটেজি হয়, সেই স্ট্র্যাটেজি অনুযায়ী খেলতে হয়। অবশ্যই বলতে হবে দারুণ একটি শট এবং দারুণ টাইমিং। আবারও ফ্রন্ট ফুটে এসেছিলেন, তবে এবারে ব্যাটে বলে ভালোভাবে হিটিংটা হলো না রিজওয়ানের। যদিও একটা রান নিয়ে দ্বিতীয় রানের জন্যই ছুটবেন এবং সেটাই করলেন। আসলে বোলারকে টার্গেট করে খেলা, এটি কিন্তু ক্রিকেটে হয়ে থাকে। যেমন গতদিন বাংলাদেশের বোলার মুস্তাফিজুর রহমানকে টার্গেট করেছিল সাউথ আফ্রিকা, যে তার বলে আমরা বড় হিট করব না, আর এর কারণেই কিন্তু মুস্তাফিজ ব্যাটারদেরকে খুব একটা ভুল বোঝাতে সক্ষম হননি, তার কারণে তিনি রান কম দিয়েছেন, কোনো উইকেট পাননি। অন্যদিকে তানজিম সাকিব প্রথম থেকে কিন্তু উইকেট পেয়েছেন। আঠাশ বল 14 রান, সহজ হয়ে গেল ম্যাচটা আরো খানিকটা। জানি না জুনায়েদের বিপক্ষেই আজকে কেন আসলে এগ্রেসিভ ব্যাটিংটা করছে পাকিস্তানি ব্যাটাররা। এন্ড যেটা বলছিলেন, টার্গেটটা থাকে আসলে, জুনায়েদকে আসলে আজকে টার্গেটটা করে ফেলেছেন এই যে ব্যাটার। বারবার অবশ্য মনোসংযোগের কোথাও বিঘ্ন ঘটছে রিজওয়ানের, বোলারকে আটকে দিলেন। তবে তার আগে বোলার নিজে আসলে বলটা করতে গিয়ে থেমে গিয়েছিলেন তিনি কোনো একটা সমস্যার কারণে। দিস ইজ আ মাইন্ড গেম। এবার ব্যাটার বললেন দাঁড়াও, এবার আমি তোমাকে থামাই। বাবর আজম নিউ ইয়ারকে পিছে দুটো দিনই তিনি কিন্তু ব্যাক অফ লেন্থে স্ট্রাগল করেছেন এবং নিজের উইকেটটা হারিয়েছেন।
কাট Square করেছিলেন। drive। 27 বল থেকে 14 করতে হবে পাকিস্তানের। সহজ একটি সমীকরণ, কিন্তু এই সহজ সমীকরণটাকে কোনোভাবেই গড়মিল করা চলবে না। জুনায়েদ আজকে বল করেছেন, যেটা বলছিলাম যে তার বলে হয়তো টার্গেট করা হয়েছে। 2 ওভার 2 বল করেছেন, 25টি রান দিয়েছেন। ইকোনমি কিন্তু 10.71, অর্থাৎ প্রায় 11 করে রান দিচ্ছেন এবং তার হাতেই বল তুলে দিতে বাধ্য হয়েছেন এক্ষেত্রে অধিনায়ক। আমার মনে হয় কানাডার অধিনায়কের যদি আর কোনো অপশন থাকতো তাহলে তিনি সেটা ব্যবহার করলেই ভালো হতো। সাইড স্ক্রিনে কোনো প্রবলেম হয়েছে, নিরাপত্তা রক্ষীর সাথে কথা হচ্ছে। নিরাপত্তা রক্ষীরা যে দাঁড়িয়ে গল্প করছিলেন সেটা রিজওয়ানকে খানিকটা ডিস্ট্রাক্ট করছিল। রিজওয়ান বারবার থামাচ্ছিলেন যে না আমি আসলে মনোসংযোগ আনতে পারছি না, কিন্তু তারপরও নিরাপত্তা রক্ষীরা নিজেদের মতো গল্প করেই যাচ্ছিলেন এবং অনেকেই তাদেরকে সরানোর চেষ্টা করছিলেন। তারা অবশ্য বুঝে উঠতে পারছিলেন না যে হোয়াট ইজ গোয়িং অন দেয়ার। অ্যান্ড এই মুহূর্তে অবশ্য আরও একজনকে এসে তাদেরকে বোঝাতে হলো যে না এখান থেকে আসলে সরতে হবে, এখান থেকে সরতে হবে। ব্যাটার দেখতে পাচ্ছেন না ঠিকঠাক, বলের দিকে কনসেন্ট্রেশন আনতে পারছেন না। স্টাম্পের উপরে কুইক সিঙ্গেল। 27 বল থেকে করতে হবে 14, না এখন 26 বল থেকে 13। এখনো সেই আলোচনাটা চলছে। বলা হচ্ছে যে নিরাপত্তা রক্ষীরা যেন কাছাকাছি এনে দেয়, জয়ের কাছাকাছি। শেষ বল একেবারেই ফ্লাইটলেস, অ্যান্ড সেটা অফসাইডে ড্রাইভ যেহেতু করেছেন, রান তো খুঁজবেনই, কারণ অফসাইডে ইনার সার্কেলে কিন্তু কোনো ফিল্ডার নেই। আরও একটা রান। 16 ওভার শেষে 96, 2 উইকেটে পাকিস্তান। প্রয়োজন জয়ের জন্য আর মাত্র 11টি রান। আনক্যাপ করো ফ্রুটনেস, সানকুইকের গুডনেস। টি-20 বিশ্বকাপ শুধুমাত্র বাংলা লিংকে 30% সাশ্রয়। প্যাকা তো কমে, আমি তো কিনি অনেক দামে। চলে আসো বাংলা লিংক ফাস্টেস্ট 4G তে। মেরে মিল্ক সোপ বার, এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। 24 বল 11 রান। সমীকরণটা পুরোপুরি হাতের নাগালে হাতছানি দিচ্ছে পাকিস্তানকে জয়ের জন্য। এবং আমার মনে হয় যে এই নাসাউ কাউন্টিতে এবারে চেজ করে জেতা ম্যাচটা আমরা আবার দেখতে পাবো আজকে। প্রথম বল জামি গর্ডন শুরুর দিক থেকে একটু প্রেশারাইজ করছিলেন কিন্তু পাকিস্তানকে, পরবর্তীতে সেখান থেকেই একটা উইকেট হারিয়ে ফেলেছিল পাকিস্তান। একদম সাইম আয়ুব সেই কি কিছু ব্যাটিং ফ্লো দেখিয়ে তিনি আসলে আজকে মাঠ ছেড়েছিলেন শুরুর দিকে। 17 ওভার চলছে এবং এই মুহূর্তে সেই বোলার যিনি উইকেটটা নিয়েছিলেন সেই হেলিগার রয়েছেন। দুটো উইকেটের মালিকই আজকে তিনি। তবে গর্ডনের একটা প্রেশার ক্রিয়েট করা ভূমিকা কিন্তু ছিল। গর্ডন তেমন জোরালো কিছু করছেন না, জাস্ট বলটা রিলিজ করছেন রাইট চ্যানেলে, পারফেক্ট লেন্থ তিনি ধরে রাখার চেষ্টা করছেন। এবার স্লোয়ার আউটার একটা পেস এবং সেই জায়গা থেকে ব্যাটার আগে ব্যাট ঘুরিয়ে ফেললেন ফাখর জামান। ফাখর জামান আজকে একটা ক্যাচ মিস করেছিলেন, বাট ব্যাটে ভালো করতে চেষ্টা করছেন। পাকিস্তানের নেক্সট ম্যাচ রয়েছে কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে ফ্লোরিডাতে, এবং ইতিমধ্যে আজকে তৃতীয় ম্যাচ খেলছে, এখনো জয় শূন্য। তবে বোধহয় জয়টা আজকে পাবে। আমেরিকার বাইরে যেতে হচ্ছে না পাকিস্তানকে, এটা একটা ভালো দিক। হেলিগার এবারে কিন্তু ব্যাটে বলে করতে পেরেছিলেন হেলিগারের এই বলটাকে। যদিও ফিল্ডিং এফোর্টটা খুব ভালো, ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগেই যদি খেলতেন ভালো করতেন, তবে তিনি অন সাইডে না খেলে অফ সাইডে টার্গেট রেখেছিলেন, যেখানে ফিল্ডার এত টাইটলি রয়েছে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে। রিজওয়ান কিন্তু আরও একটি 50-র দ্বার প্রান্তে এবং ম্যাচ জয়ী ইনিংস এবং ম্যাচটা জয় করে শেষ পর্যন্ত উইকেটে টিকে থেকে অপরাজিত হয়ে দলের জয় নিয়ে মাঠ থেকে বের হওয়াটাও একটা বিশাল বড় ব্যাপার। সবসময় কিন্তু সব ব্যাটার এরকম কাজটি করতে পারেন না।
আবারও কিন্তু ব্যাক অফ লেন্থ, খানিকটা বাউন্স ছিল, এবারে অন সাইডেই পুল করলেন এবং আমার মনে হয় যে এই বল থেকেও 2টো রান আসতে পারতো, কিন্তু ফিল্ডিংটা ভালো হয়েছে। কানাডা শুরু থেকে লুজ ফিল্ডিং করলেও এখন কিন্তু টাইট ফিল্ডিংয়ে ফিরেছে। তবে আমার মনে হয় ম্যাচ থেকে অনেকটাই ছিটকে গেছে এই মুহূর্তে কানাডা। 20 বল থেকে মাত্র 8টি রান করতে হবে, হাতে 8টি উইকেট রয়েছে পাকিস্তানের, 99 রান হয়ে গেছে। রিজওয়ান রয়েছেন এখনো ক্রিজে। আবারও একটা পাঞ্চ করেছেন, এবারে কি পাবেন নাকি ডিস্টেন্স? না, হলো না। আবারও কিন্তু 4-4টি রান হলো না, যেটা এক্সপেক্ট করছেন। অনেকক্ষণ ধরে পুল করছেন, কাভারে ড্রাইভ করছেন, গ্যাপ খুঁজছেন বাউন্ডারির জন্য, হচ্ছে না। তবে 100 রান পূর্ণ হয়ে গেল কিন্তু পাকিস্তানের। জয়ের জন্য আর দরকার 7টি রান। সেটি 6 মেরেও অনেক সময় অনেক দলের ব্যাটাররা চান যে জয়সূচক রানটি বড় একটি ছক্কার মাধ্যমে চলে আসুক। আমার মনে হয় না এক্ষেত্রে পাকিস্তান সেই ধরনের ভুল করবে। একটা রান তো পাবেনই এবং 2টো রানের জন্য ছুটছেন। আবারও মিস করলেন, বলটা পিক করতে পারেননি কিন্তু ফিল্ডার। মিড উইকেটের দিকে যিনি আসলে দাঁড়িয়ে আছেন দেখছি, একটুখানি ডিস্টেন্সে ছিলেন, দৌড়ে গিয়ে আসলে তুলতে ব্যর্থ। 17 ওভার শেষে 103, কারণ এই বলে 3টি রান চলে এসেছে। রিজওয়ান হাফ সেঞ্চুরিটা পূর্ণ করলেন, 52তে পৌঁছে গেলেন। অনেক কিছু ঘটলো এভারের শেষ বলটাতে। বিশ্বকাপ চলার সময় পেপসিডেন্ট টি20 পাজল প্যাকের পাজল মিলিয়ে জিতে নাও আমার সাইন করা ব্যাগ। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। রংটা কিন্তু রাইট হয়ে Voyager EPS মানে পেইন্ট ছাড়া পেইন্টিং। টিং টিং। তিনি মানে টোটাল 52টি ক্যাচ হয়ে গেছে তার, আন্তর্জাতিক ক্যাচ। সেই সাথে সাথে আরও একটি 50ও তিনি মেরেছেন। জয়সূচক রান তার ব্যাট থেকেই আসতে পারে। 18 বল থেকে আর মাত্র 4টি রান প্রয়োজন। পাকিস্তান 103 2 উইকেটে 17 ওভার শেষে। 4 রান, কি মনে হয় তুষার? 4 মেরে কি রিজওয়ান সেই উদযাপনটা শুরু করবেন নাকি? সেটাই বলছিলাম যে জয়সূচক রানটি তার ব্যাট থেকেই চলে আসতে পারে। হাফ সেঞ্চুরিটাও হয়ে গেছে, অনেক কিছু করে ফেলেছেন এবং আমার মনে হয় যে তিনি সেই অ্যাটেম্পটা করলেই করতে পারেন। বাট সেখানে গর্ডন আছেন যিনি একদম রান খরচ করতে চান না। ফ্রন্ট ফুটে এসে 4ই মারতে চেয়েছিলেন, কিন্তু বলটা এত নিচু, ব্যাটের নিচের দিকে হালকা একটা টাচ আপ পেলেন, না হলে 4 হয়ে যেতে পারতো। একটা রান কমেছে ব্যবধান। দেখুন গর্ডনের যে কমিটমেন্ট সেটি দেখে আমার খুব ভালো লেগেছে। কিছুক্ষণ আগে দেখছিলাম যে একটি স্লপি ফিল্ডিং হয়েছে, অর্থাৎ কানাডিয়ান কিছু খেলোয়াড়দের মধ্যে সেই ব্যাপারটা চলে এসছে, ম্যাচ ছেড়ে দেওয়ার ব্যাপারটা চলে এসছে। তবে গর্ডন অফ স্ট্যাম্পের বাইরে লো এবং অফ কাটার বল করেছেন, অর্থাৎ রিজওয়ানের জন্য এই বলটি অন সাইডে ঘুরিয়ে খেলাটা বেশ কঠিন ছিল। মিডল স্টাম্পে আউটার এজ, ক্যাচ হবে নাকি? দিস ইজ আ ক্যাচ। তাড়াহুড়ো করে ফেলেছেন রিজওয়ান, এবং রিজওয়ান নন, দুঃখিত, সেখানে তাড়াহুড়ো করে ফেললেন। আমি জানি না আসলে কেন এটা অ্যাটেম্প্ট করলেন। জয়ের একদম দ্বার প্রান্তে দল ছিল। ফখর জামান, আপনি ভুল করে ফেলেছেন, একটু সময় নেওয়া দরকার ছিল। একদমই জয়ের দ্বার প্রান্তে চলে এসেছিলেন। আমার মনে হয় তিনি 4 মেরে দলকে জেতাতে চেষ্টা করছিলেন। দেখুন নেট রান রেটে পাকিস্তান পয়েন্ট টেবিলে পিছিয়ে রয়েছে, মাইনাস অবস্থানে রয়েছে। সেখান থেকে যদি তাদেরকে উপরের দিকে উঠতে হয় তাহলে অবশ্যই এই উইকেটটির যে পতন ঘটলো, যখন আপনার জয় একেবারেই সামনে, আপনি দেখতে পাচ্ছেন জয়ের দরজাটা, জাস্ট আপনি প্রবেশ করবেন, সেই দরজায় প্রবেশ না করে এই ধরনের উইকেট থ্রো করে দেওয়া আসা খুব একটা ভালো কাজ নয়। 1 বছরেই এটা ফ্যাকাশে, আর তোরটা এখনো নতুন। এটা রিন দিয়ে ধোয়া, যার ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রংটা কিন্তু রাইট হয়ে। Voyager EPS মানে পেইন্ট ছাড়া পেইন্টিং। টিং টিং। তোমাদের বিকাশ আছে? জন্ম সনদ
এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ব্যাটিং অর্ডারটা একটু নিচে নেমে এসেছে আজকে তার। ওপেনিং এ সাইম আয়ুবকে জায়গা দিতে অবশ্য প্রত্যেককে নামা লেগেছে। বাউন্সার লেগের ওপর দিয়ে গেছে, ওয়াইড কল করে ফেলবেন আম্পায়ার। একটা এক্সট্রা রান নিয়ে পাকিস্তান আরো খানিকটা এগিয়ে যাবে। আর মাত্র 2টো রান দরকার জয় পেতে তাদের এই ম্যাচে। আউটটি দেখলাম, লেজি শট, অন সাইডে ঘুরিয়ে খেলবার চেষ্টা, ব্যাটে বলে হয়নি, টপেজ, সহজ ক্যাচ হয়েছে। এবং পাকিস্তানি এই ব্যাটারের কাছ থেকে শেষ মুহূর্তে এসে এই ধরনের শট একেবারেই আনএক্সপেক্টেড। এই শটটি যদি রিজওয়ান খেলবার চেষ্টা করতেন, এই ধরনের উচ্চাভিলাষী শট, তাও মানা যেত, কারণ তিনি অনেকক্ষণ ধরে উইকেটে রয়েছেন। লেগের উপরে ওভার পিচড, রান আসবে, তবে মাত্র একটাই আসবে। স্কোর ইজ লেভেল, নাকি উইনিং রান পেয়ে যাবেন? অনেকটা সময় ছিল কিন্তু, এবং আলটিমেটলি 2টো রান নিয়ে নিলেন পাকিস্তানের এই ব্যাটার উসমান খান। জয়ের যে টার্গেট, যে লক্ষ্য তাদেরকে দেওয়া হয়েছিল কানাডার পক্ষ থেকে, সেটা তারা রিচ করে ফেলেছেন। বড় জয়, 7 উইকেটের বড় জয় কিন্তু তুলে নিয়েছে পাকিস্তান। পরবর্তী রাউন্ড সুপার 8-এ যাওয়ার দৌড়ে একটু হলেও পাটা এগিয়েই রাখবে এবারে। খুব বেশি এগোতে না পারলেও সুযোগটা বাঁচিয়ে রাখবে কিন্তু পাকিস্তান। পাকিস্তান 7 উইকেটের বড় জয়, যেটা প্রত্যাশিত বড় দলের কাছ থেকে। একসময়ের বিশ্ব চ্যাম্পিয়ন এই টি20 ফরম্যাটে তারা কিন্তু আজকে জয় পেয়ে গেছে। রিজওয়ানের 50-তে অনেকটাই সহজ জয় বলা যায় পাকিস্তান পেয়ে গেল কানাডার বিপক্ষে, যদিও এই মাঠেই তারা হেরে গিয়েছিল। وصلت إلى رمية تماس، وبكرة في منتصف ملعب المباراة، نقلة إلى الأمام، منتصف ملعب المباراة، نقلة إلى الأمام، وهنا محاولة المرور. الوقت الأصلي سينتهي، ندخل بالدقيقة الأخيرة بشكل رسمي. الكويت يتأهلون إلى الدور القادم من تصفيات كأس العالم بعد غياب، من تصفيات كأس العالم بعد غياب، نعم، للأزرق الكويتي. صافرة وخطأ، هذا هو السيسي، والتحصل على خطأ باللقطة الماضية. يعني خليه ياخذ قميص السيسي، خليه ياخذ. على أي حال كرة راجعة، ووصل الآن في منتصف ملعب المباراة. هنالك التقدم، التمرير والاقتراب، العرضية، بعد ذلك لحارس المرمى. كرة إلى الجهة اليمنى، استلام في منتصف، لكن لا، مو استلام، تمويه، ولم يكتمل التمويه. السيسي والتدخل، لكنها تعود. 4 دقائق كوقت إضافي في هذا اللقاء. كرة من الجهة اليسرى، السيسي في المنتصف، ثم إلى الجانب الأيمن. اللبنانية بهذا التوقيت تعود لمنتخب بنغلاديش، يأتي التدخل. كرة من الجانب الأيمن، وفي منتصف أو إلى الطرف الأيسر الآن. هذا الاقتراب، أو لا، عاد إلى الخلف. كرة من الجانب الأيمن،
هنا لمصلحة منتخب بنغلاديش. هي لحظات على نهاية الوقت الإضافي ونهاية مشوار الفريقين بهذه التصفيات ووداع كأس العالم. طبعا بعد ما ودعوه ليس يعني من هذه الجولة، لكن التوجه الآن هو التوجه إلى تصفيات كأس آسيا في مارس المقبل في السنة القادمة إن شاء الله تعالى. كرة من الجانب الأيمن لمصلحة